কি হয়েছিল তোর? পর্যায় সারণীর কিছু কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো একটু বুঝতে হবে। পর্যায় সারণীর এই দিকের অংশগুলোকে বলবো আমরা হচ্ছে পর্যায়, এই দিকের গুলাকে আমরা বলবো হচ্ছে গ্রুপ। ঠিক আছে, এগুলাকে বলবো আমরা হচ্ছে গ্রুপ, এগুলাকে বলবো আমরা হচ্ছে। ঠিক আছে, একটা গ্রুপ আর এদিকের গুলাকে আমরা বলবো পর্যায়। একটু ভালো মতো বুঝবা, একটা পর্যায় সারণীর সবকিছু তোমাকে জানতে হবে। পর্যায় সারণী সর্বপ্রথম 1815 সালে বিজ্ঞানী প্রাউড হচ্ছে এক ধরনের পর্যায় সারণী দিয়েছিল, এবং সেটা দিয়েছিল কোনো মৌলের পারমাণবিক ভর হাইড্রোজেনের পারমাণবিক ভরে সরলীকৃত। প্রাউড কি বলছিল? কোন মৌলের পারমাণবিক ভর, কিরে তোরা কোথা থেকে আসতেছিস আজকে? পারমাণবিক ভর হাইড্রোজেনের পারমাণবিক ভরে সরলীকৃত। ঠিক আছে, কোথায় গেছিলি তোরা এতদিন? হ্যাঁ, খালি হিয়ে ক্লাস করতে। তাহলে এ কি বললো যে, প্রাউড বললো যে কোনো মৌলের পারমাণবিক ভর, একটা কোনো মৌল, ফর এক্সাম্পল সোডিয়াম, এ কি হবে? পারমাণবিক ভর হাইড্রোজেনের পারমাণবিক ভরের, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, এর সরল গুণিতক। ভালো করে বুঝিস। হ্যালো, ক্লাসে হুম। আচ্ছা দেখো, এখানে হাইড্রোজেনের ভরে সরল গুণিতক বলছে, ঠিক আছে? হাইড্রোজেনের ভরে সরল গুণিতক। তাহলে দেখো, এখানে সোডিয়ামের যে ভরটা, সোডিয়ামের পারমাণবিক ভর চাইছে, এটা পারমাণবিক সংখ্যা দিছি আমি, সরি। হাইড্রোজেনের ভরে এটা 23, তাহলে কত হইলো? এখানে আসবে হচ্ছে 23, সরি। তাহলে দেখো, হাইড্রোজেনের ভরে সরল গুণিতক দ্যাট মিনস 23 গুণ, কিন্তু অনেক সময় দেখা যায় যে সরল গুণিতক হলেও এই জায়গায় ভগ্নাংশ চলে আসে। এই জায়গায় কি চলে আসবে? ভগ্নাংশ চলে আসবে। এই জায়গায় চলে আসবে ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু ভালো মতো পড়বা, যে কোন মৌলের পারমাণবিক ভর হাইড্রোজেনের পারমাণবিক ভরের সরল গুণিতক। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? তাহলে এটাই বলছে বিজ্ঞানী প্রাউড, কিন্তু এই জায়গায় ভগ্নাংশ পাওয়া যায়, তার মানে এখানে একটা ফল্ট চলে আসলো, সরল গুণিতক আসলো না। এরপরে যে সংজ্ঞাটা দিছিল 1829 সালে, এটা বিজ্ঞানী বলছিল ডোবের আইন। এই ডোবের আইন দিছিল হচ্ছে ত্রয়ী সূত্র। ডোবের আইন কি দিছিল? ত্রয়ী সূত্র। তোরা কোথায় গেছিলি রে? কথা কথা না কেন? কথা বলিস না কেন? আচ্ছা, এখন চলে আসি যে ভাইয়া ত্রয়ী সূত্রটা কি জিনিস। ত্রয়ী সূত্রটা দেখো যে এটা ডোবের আইন দিছিল। মনে করো এক্স আর ওয়াই আর একটা হচ্ছে জেড, তিনটা মৌল আছে। তো দেখা যায় যে ডোবের আইন বলছে যে এক্স মৌলটা এবং ওয়াই মৌলটার, মানে এক্স মৌলটা এবং ওয়াই মৌলটা যে আছে, এর পারমাণবিক ভর, এই দুইটার পারমাণবিক ভরের গড় ভরটাই হচ্ছে ওয়াই এর পারমাণবিক ভর। ঠিক আছে, তাহলে কি বললাম? প্রথম এবং তৃতীয়, ভালো করে বুঝবা, প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় ভরটাই হচ্ছে, প্রথম এবং তৃতীয় তৃতীয় মৌলের ভরের গড় ভর হচ্ছে গড় ভর হচ্ছে দ্বিতীয় মৌলের ভর।
কথা বুঝতে পারতো? ভর ভর কেন লিখছি? গড় ভর হচ্ছে কি তৃতীয় মৌলের ভর। ডোবের আইনের তৃতীয় সূত্র বোঝা গেছে? এই বোঝা গেছে? তাহলে এটা বোঝা গেছে গড় ভরের ভর কত। ঠিক আছে, বুঝলে ভালো। এরপরে চলে আসি 1862 সালে শ্যাকওয়ার্ড। দীপ্তি যে কোথায় গেছিল? দীপ্তি তোকে পরীক্ষা ছিল? আর ফারজানা ইসলাম তোর তোর কি হয়েছিল? শ্যাকওয়ার্ডওয়া এইটা দিছিল হচ্ছে হ্যালিক্সের সূত্র, হ্যালিক্স অথবা টেলুরিক স্ক্রুর সূত্র। এটা শুধুমাত্র পড়লেই হবে, টেলুরিক স্ক্রু সূত্র। ঠিক আছে, এটা 1862 সালে। এরপরে চলে আসে 1864 সালে। 1864 সালে দিমিত্রি মেন্ডেলিভ, এটা পড়তে হবে মেন্ডেলিভের কি আছে, কি কি কোথায় ভুল আছে আজকে আমরা প্রাথমিক আলোচনা করব। দিমিত্রি মেন্ডেলিভ, এই দিমিত্রি মেন্ডেলিভ একটা পর্যায়ে দিছিল যার ভিত্তি ছিল হচ্ছে, কেমিস্ট্রি পরীক্ষা কেমন দিছো সেটা বল। যার ভিত্তি ছিল হচ্ছে পারমাণবিক ভর। তো পরীক্ষা আমার কি? পারমাণবিক ভর। এরপরে চলে আসি 1800 হিসাব শেষ। সরি, 1864 সালে তো এটা দেয় নাই, এটা 1869 সালে দিছিল। 1869 সালে। এর আগে 1864 সালে দিছিল হচ্ছে, 1864 সালে হচ্ছে নিউল্যান্ড দিছিল। নিউল্যান্ড দিছিল। পড়ে টোরে লাভ হচ্ছে আমার কাছে, পড়ে লাভ হচ্ছে। নিউল্যান্ড সে দিছিল হচ্ছে অষ্টক সূত্র। ঠিক আছে, এখন চলে আসি অষ্টক সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্র এটা দিছিল যে প্রত্যেকটা গ্রুপে যে অষ্টম মৌলটা আছে, প্রত্যেকটা গ্রুপে যে অষ্টম মৌলটা আছে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম একই। ঠিক আছে, বা পুনরাবৃত্তি ঘটে প্রত্যেকটা পর্যায়ে যদি অষ্টম মৌলটা আসে। ঠিক আছে, এখন চলে আসি এর পরের দিকে চলে আসি 1913 সাল। 1913 সালে চলে গেছে। এটা দিছিল বিজ্ঞানী মোসলে। মোসলে হচ্ছে আধুনিক পর্যায় সারণী দিছিল, আধুনিক পর্যায় সূত্র। তাহলে একটু বুঝবা, আধুনিক পর্যায় সূত্র। কিন্তু 1979 সালে আইইউপিএসি কর্তৃক আইইউপিএসি একটা সূত্র দিয়েছিল, এটাকে বলা হয় সর্বাধুনিক পর্যায় সূত্র। সর্বাধুনিক পর্যায় সূত্র। যা যা পড়াচ্ছি তাই তাই পরীক্ষায় আসবে, তাই তাই রয়্যাল গাইডটা কিনে নেবেন। আমি যা পড়াচ্ছি এর বাইরে যদি কোনো কোশ্চিন থাকে আমাকে বলবেন। রয়্যাল গাইড কিনবেন, একদম আসমান থেকে জমিন পর্যন্ত সকল কোশ্চিনের অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, চলে আসি 1869 সালে আইইউপিএসি সর্বাধুনিক পর্যায় সূত্র। এখানে সব থেকে বেশি অবদান ছিল হচ্ছে বিজ্ঞানী নিলস বোরের। তাহলে এই বোরের অবদান থাকায় এই আধুনিক সর্বাধুনিক যে পর্যায় সূত্র এটাকে বলা হয় বোর পর্যায় সারণী। কি বলা হয়? বোর পর্যায় সারণী। আমি কি কথা বুঝাইতে পারছি? আমি কি কথা বুঝাইতে পারছি? বোর পর্যায় সারণী। অবদান কার ছিল? সব থেকে বেশি অবদান ছিল বিজ্ঞানী বোরের। এই সবকিছুই করুক না কেন, এই কিন্তু এর একটাই ফল ছিল, সেটা হচ্ছে হাইড্রোজেন এর অবস্থান ব্যাখ্যা করতে পারে। অবস্থান ব্যাখ্যা করতে পারে।
কথা বুঝতে পারছো? কথা বুঝছো? তাহলে এই যে সর্বাধুনিক পর্যায় সূত্র, এটা আমাদের করতে হবে। আমরা দুইটা জিনিস করব এটার মধ্যে। আমরা করব হচ্ছে তোমার মেন্ডেলিফের পর্যায় সারণী, একটু ভালো মতো পড়বো এটা। আর এই জায়গায় করবো আমরা আইইউপিএসসি পর্যায় সারণী বা সর্বাধুনিক পর্যায় সূত্র যেটাকে বলে। এই দুইটা সূত্র আমরা খুবই ভালো মতো পড়বো। এই দুইটা সূত্র পড়ার পর আমরা অন্যদিকে আগাবো, বা হয়তো এস ব্লক পি ব্লকের দিকে আগাবো। খুব তাড়াতাড়ি আমরা পড়বো, যেহেতু তোমরা অলরেডি কমপ্লেন করছো যে ভাইয়া তাড়াতাড়ি পড়ালেখা হয় না। আবারও বলি, পড়ালেখা কখনো তাড়াতাড়ি হয় না। মেন্ডেলিফের পর্যায় সারণী। মেন্ডেলিফের পর্যায় সারণী চলে আসি। এটার ভিত্তি ছিল হচ্ছে তোমার ভর। এটার ভিত্তি ছিল হচ্ছে পারমাণবিক ভর, ভালো করে বুঝবা। এটা পরীক্ষায় বারবার আসে যে পারমাণবিক ভর কার ভিত্তি ছিল। এরপরে ভবিষ্যৎবাণী ছিল হচ্ছে এর ভবিষ্যৎবাণী যে করছিল, এটা এই ভবিষ্যৎবাণী করছিল হচ্ছে স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম এবং জার্মেনিয়ামের জন্য। এইটার যে ত্রুটি ছিল, এইটার ত্রুটি একটা ছিল। সেই ত্রুটিটা কি ছিল? দেখা যায় আর্গন আর পটাশিয়ামের মধ্যে একটা ত্রুটি ছিল। ত্রুটিগুলো বুঝবেন কোন কোন জায়গায়। দেখা যাচ্ছে আর্গন পটাশিয়ামের একটা ত্রুটি, এরপরে আসি টেলুরিয়াম আয়োডিনের মধ্যে একটা ত্রুটি, এরপরে হচ্ছে কোবাল্ট নিকেলের মধ্যে আরেকটা ত্রুটি। ঠিক আছে, কোবাল্ট নিকেলের মধ্যে আরেকটা ত্রুটি। এইটা তোমার দেখা যায় যে হওয়ার কথা ছিল পটাশিয়াম আগে, পটাশিয়াম আগে, আর্গন হচ্ছে তোমার ইয়েতে চলে আসি। সবাই কি পর্যায় সারণীটা একটু বের করো তো সবাই। দেখো, হওয়ার কথা ছিল হচ্ছে পটাশিয়াম আগে, আর্গন পরে। ভালো করে বুঝবা, এটা কি ছিল? হওয়ার কথা ছিল, ভালো করে বুঝবা। পটাশিয়ামের হচ্ছে 39.09। তাহলে দেখো এখানে যেটা বলা হয়েছে, যে একটু বোঝার চেষ্টা করো, পটাশিয়ামটা যাওয়ার কথা ছিল হচ্ছে আগে, আর আর্গনের যাওয়ার কথা ছিল হচ্ছে পরে। কারণ এর যে পারমাণবিক ভর, পটাশিয়াম হচ্ছে 39.09, বা আমরা 39ও ধরি। আর্গনের তোমার হচ্ছে ভর হচ্ছে 39.9। তাহলে হিসাবে এর ভরটা কম, তার মানে পটাশিয়াম যাইতো আগে, আর্গন যাইতো হচ্ছে পরে। এরপরে চলে আসি, এই জায়গায় একটা ভুল ছিল। যদি বলে যে মেন্ডেলিফের ভুলগুলা কোন জায়গায় ছিল, বা মেন্ডেলিফ কোন তিনটা মৌল সম্পর্কে ভবিষ্যৎবাণী করছে, বা মেন্ডেলিফের ভিত্তি কি ছিল, তাহলে বলবা হচ্ছে পারমাণবিক ভর। এরপরে চলে আসি টেলুরিয়ামের জন্য, যেটা আসি, এর ভর হচ্ছে তোমার 449। ঠিক আছে, টেলুরিয়ামের ভর কত ছিল? 449.5। অপরদিকে আয়োডিনের ভর হচ্ছে আমার তোমার টেলুরিয়ামের ভর তো এত হওয়ার কথা না, সরি, টেলুরিয়ামের ভর এত না। দেখো, টেলুরিয়ামের ভর হচ্ছে 127.6, আর আয়োডিনের ভর হচ্ছে 126.0990। তাহলে দেখেন এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করেন। আপনি টেলুরিয়ামের ভর পাচ্ছেন বেশি কার থেকে বলেন দেখি? আয়োডিনের থেকে। তার মানে আয়োডিনটা আমার এখানে যাওয়া দরকার ছিল, আর টেলুরিয়ামটা এখানে আসার কথা ছিল, কিন্তু আপনার টেলুরিয়াম আগে দেওয়া হয়েছে, আয়োডিনটা পরে দেওয়া হয়েছে। ভালো করে বুঝবেন।
কোবাল্ট এবং নিকেলের মধ্যেও আমার কি ছিল বলো দেখি, একটা ভুল ছিল। কোবাল্ট হচ্ছে তোমার 58.9 আর নিকেল যেটা, নিকেল হচ্ছে 58.69। তাহলে নিকেলটা আগে হওয়ার কথা ছিল, কোবাল্টটা পরে যাওয়ার কথা ছিল, বাট এইটা পারমাণবিক সংখ্যা অনুসারে কোবাল্টটা আগে যাবে, নিকেলটা পরে যাবে। কথা বুঝতে পারছো? কোবাল্টটা আগে যাবে, নিকেলটা পরে যাবে। তাহলে ত্রুটি হচ্ছে এই তিনটা পেয়ারের ত্রুটি দেখা গেল। ঠিক আছে, আরেকটা ত্রুটি ছিল হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনের অবস্থান, কথা বুঝতে পারছো? হাইড্রোজেনের অবস্থান। ঠিক আছে, এই যে মেন্ডেলিফের পর্যায় সারণী, এর মোট মৌল ছিল হচ্ছে 63। মোট মৌল হচ্ছে 63। ঠিক আছে, এর ছিল হচ্ছে পর্যায় 12টা, পর্যায় ছিল হচ্ছে 12টা, আর গ্রুপ ছিল হচ্ছে 8টা, গ্রুপ ছিল হচ্ছে 8টা। ঠিক আছে, এই সময় এই জায়গাটাতে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয় নাই, বোঝার চেষ্টা করবা। এই জায়গাটাতে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয় নাই। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয় নাই এই জায়গাটাতে। ক্লিয়ার হয়েছে? তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণীটা খুব ভালো মতো পড়বেন। মেন্ডেলিফের পর্যায় সারণী এইটুকুই। এরপরে চলে আসেন আধুনিক পর্যায় সারণী বা সর্বাধুনিক, যেটাই বলেন না কেন, ওই একই জিনিস আসবে। যেটা পড়াচ্ছি এগুলা ভালো মতো পড়বেন, এগুলা বইয়ে পাবেন না, কিন্তু আবারও বলছি এগুলা বইয়ে একদম টোটালি পাবেন না, কোনো বইয়েই নাই। এই আধুনিক পর্যায় সারণী যেটা ছিল, ভিত্তি ছিল হচ্ছে তোমার, ভিত্তি ছিল হচ্ছে পারমাণবিক সংখ্যা। ভিত্তি কি ছিল? পারমাণবিক সংখ্যা। একটু ভালো মতো পড়বেন। মোট মৌল হচ্ছে বর্তমানে 118টা। মোট মৌল কয়টা? 118টা। 118টা মৌলকে 4টা গ্রুপে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক, এই 4টা গ্রুপে ভাগ করা হয়েছে। এই 4টা ব্লকে ভাগ করা হয়েছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, এই 4টি ব্লকে ভাগ করা হয়েছে। এখন এই এস ব্লক, পি ব্লক যেটাই হোক না কেন, 118টা মৌলের মধ্যে ধাতু হচ্ছে আমার 94টা। ভালো করে বুঝবা, ধাতু হচ্ছে 94টা। এখানে কিন্তু আমার খুবই ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু সবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা একদম সব থেকে ক্যাচাইল্লা অধ্যায়, আবারও বলতেছি, এর থেকে বড় ক্যাচাইল্লা অধ্যায় গোটা বইয়ে নাই। এটা পড়াইতেও সময় লাগবে, প্লাস হচ্ছে অনেক ঝামেলার একটা অধ্যায়। সো কাইন্ডলি সবাই ক্লাসগুলো করবেন, খুবই ঝামেলার অধ্যায়। অধাতু হচ্ছে 18টা, অধাতু 18টা। এই 18টা অধাতুর মধ্যে আছে গ্যাস, গ্যাস আছে হচ্ছে 11টা। ভালো করে বুঝুন, গ্যাস হচ্ছে 11টা। তো এরপরে আসে সলিড, সলিড হচ্ছে 6টা। কি কি সলিড 6টা? ভালো মতো বুঝবা। সলিড হচ্ছে 6টা, একটা হচ্ছে আয়োডিন, সেলেনিয়াম, অ্যাসটেটাইন, কার্বন, ফসফরাস, সালফার। এরপরে চলে আসি লিকুইড। এই লিকুইড হচ্ছে একটা, সেটা হচ্ছে ব্রোমিন। লিকুইড একটা, সেটা হচ্ছে ব্রোমিন। লিকুইড একটা, সেটা হচ্ছে ব্রোমিন। ভালো করে বুঝবা, হ্যাঁ? তাহলে অধাতু টোটাল হচ্ছে 18টা। আরেকটা আছে, ধাতু গেল, অধাতু গেল, আরেকটা পড়বা হচ্ছে অপধাতু।
অপধাতু হচ্ছে আমার 6টা, মতান্তরে 7টা। অ্যাসিটাইনকে অনেকে অধাতু বলে, অনেকে অধাতু বলে না। অধাতু হচ্ছে 6টা, মতান্তরে 7টা। অ্যাসিটাইনকে অনেকে অধাতু বলে, অনেকে অধাতু বলে না। হাজারি স্যার বলে নাই, গুহ স্যার আবার বলছে। তো এখন চলে আসি অপধাতু মনে রাখার কি। অপধাতু মানে হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য, ধাতু প্লাস অধাতুর উভয়ের বৈশিষ্ট্য থাকে, উভয়ের বৈশিষ্ট্য থাকে, উভয়ের বৈশিষ্ট্য থাকবে। এখন আসি এটা মনে রাখবা কিভাবে। জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন। কিছু কবিতা শেখাবো এখানে। জি স্যার কি? জার্মেনিয়াম। স্যার সিলিকন। আসেন আর্সেনিক। সাবধানে এস বি অ্যান্টিমনি। টুলে বসেন। জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন। দ্যাটস দ্য এন্ড। ঠিক আছে, বোঝা গেছে? এটা খুবই সহজ একটা অধ্যায়, মানে সহজ একটা বিষয়। জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন। যদি আপনাকে বলে যে নিচের কোনটি, যদি আপনাকে বলে যে নিচের কোনটি অপধাতু, তখন কিভাবে লিখবেন? এটা মনে রাখলেই হবে। অপধাতু, অপধাতু 6টা। অপধাতু তাহলে কয়টা? 6টা। এখানে কিন্তু ওই ইয়েগুলা নাম্বারগুলো ভালো মতো পড়তে হবে। আবারও বলি, নাম্বারগুলো ভালো মতো পড়তে হবে, যে কয়টা আছে কয়টা নাই, এই জিনিসগুলো ভালো মতো পড়তে হবে। কথা কি বোঝা গেছে? পরেরটায় আসি। এই টোটাল যে ব্লক আছে, টোটাল যে ব্লক আছে, টোটাল ব্লক আছে হচ্ছে 4টা। একটা হচ্ছে এস ব্লক, সেটা হচ্ছে 14টা। এস ব্লকের টোটাল মৌল হচ্ছে 14টা। পি ব্লক টোটাল মৌল হচ্ছে কয়টা? 36টা। ডি ব্লক টোটাল মৌল হচ্ছে 41। এফ ব্লক টোটাল মৌল হচ্ছে 27। দ্যাটস ইট। এখন এছাড়া দেখবেন ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ নামের একটা ইয়ে আছে, লিখবেন ল্যান্থানাইট সিরিজ। ল্যান্থানাইট সিরিজের আপনার মৌল হচ্ছে 15টা। অ্যাক্টিনাইট সিরিজের মৌল হচ্ছে 15টা। ভালো মতো মনে রাখবেন। ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলটা ভালো মতো মনে রাখবেন। 15, 15, 30। এরপরের দিকে চলে আসেন। এই ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ খুবই ভালো কথা। এই এস ব্লকের ইলেকট্রন বিন্যাস আসবে হচ্ছে S1 অথবা S2 ধরনের, মানে NS1 NS2। পি ব্লকের NS, এটা NS1 দেন, NS2 দিলে বেটার হয়। পি ব্লকের অবস্থান কি? NS2 NP1 থেকে NS2 NP6 পর্যন্ত। ডি ব্লকের অবস্থান N-1 ডি 1 থেকে 14 কোথায়? 1 থেকে 10। এই দেখা পাচ্ছিস তোরা? ছোট হয়ে যাচ্ছে না তো লেখা? এটা একটু ছোট করে লিখতে হয়। 1 থেকে 10, NS 1 থেকে 2। এফ ব্লকের মৌলের ইলেকট্রন বিন্যাস N-2 F1 থেকে 14, N-1 D 0, 1, 2, এর থেকে বেশি থাকবে না, NS2। আর এই জায়গাটাতে মনে রাখবি এফ ব্লকের জন্য N এর মান 6, 7। ঠিক আছে, N এর মান 6, 7। আচ্ছা, এটা হচ্ছে আমার টোটাল ব্লক, টোটাল মৌল, টোটাল সবকিছু। ঠিক আছে, এই জায়গায় কিছু কিছু গ্রুপ আছে না, এগুলা গ্রুপ বলছি না, এগুলা কিছু গ্রুপ আছে। এখানে আমার গ্রুপ আছে হচ্ছে 18টা। এই গ্রুপকে আবার সাব গ্রুপে ভাগ করা হয়, ভালো করে বুঝবি। সাব গ্রুপ, সাব গ্রুপ একটা হচ্ছে এ সাব গ্রুপ আর একটা হচ্ছে বি সাব গ্রুপ। এ সাব গ্রুপে থাকে এস আর পি ব্লক মৌলগুলা, আর বি সাব গ্রুপে থাকে হচ্ছে ডি ব্লক মৌল। এটা কিন্তু 18টা, এটার হিসাবটা আলাদা, সাব গ্রুপের হিসাবটা আলাদা।
মেইন গ্রুপ কয়টা আমার? 18টা। বুঝতে পারতেছিস ব্যাপারটা? দেখ, এগুলা কিন্তু বুঝতে হবে, এগুলো যদি না বুঝতে পারিস তাহলে কিন্তু সমস্যা হবে। তাহলে সাব গ্রুপের হিসাবটা আলাদা। সাব গ্রুপ হচ্ছে এ সাব গ্রুপ আর বি সাব গ্রুপ। এ সাব গ্রুপের মৌল হচ্ছে আমার এস আর পি ব্লক, আর বি সাব গ্রুপের মৌল হচ্ছে আমার ডি ব্লক। তাহলে টোটাল গ্রুপ হচ্ছে কয়টা? মোট গ্রুপ হচ্ছে আমার 18টা। ক্লিয়ার? তাহলে মোট গ্রুপ হচ্ছে 18টা। কথা বুঝতে পারছো? এটা ডি ব্লক, এ ব্লকটাও বি তে চলে যায়। ঠিক আছে? আচ্ছা, এই যে পর্যায় সারণী ভালো করে বুঝবা, যেগুলা টপিকস বলে দিচ্ছি সেই টপিকস গুলা ভালো মতো পড়বা। হ্যাঁ, এগুলা টপিকস বলে দিচ্ছি, এগুলা টপিকস ভালো মতো পড়তে হবে। যদি ভালো মতো না পড়ো সেক্ষেত্রে ঝামেলা হবে। এরপরে চলে আসেন, এই যে আপনার অবদান, এর থেকে সব থেকে বড় অবদান হচ্ছে বিজ্ঞানী নিলস বোরের। বোর, সেটাকে বলা হয় বোর পর্যায় সারণী। সে কি বলা হয়? বোর পর্যায় সারণী, নিলস বোরের অবদান থাকার কারণে। ঠিক আছে? এখন চলে আসি যে এ সাব গ্রুপ বা বি সাব গ্রুপ যেটাই হোক না কেন, আমরা খালি মনে রাখি যে এ সাব গ্রুপে কারা থাকে, বি সাব গ্রুপে কারা থাকে। এই জিনিসটা আমরা করলে মোটামুটি ভাবে আমরা আগায় ফেলতে পারবো। এখন চলে আসি পর্যায় সংখ্যা নির্ণয়, পর্যায় এবং গ্রুপ নির্ণয়। এগুলা মনে হয় শিখছিলি তোরা। তো পর্যায় এবং যেহেতু গ্রুপটা নির্ণয় করতেই হবে আমার, ভালো করে বুঝবা যে তিন ধরনের জিনিস আমরা দেখব। মেন্ডেলিভ, আমরা এই মৌল সম্পর্কে জানি। তারপরে হচ্ছে আধুনিক, আরেকটা হচ্ছে সর্বাধুনিক। দেখেন, এই জায়গায় কয়েকটা জিনিস পড়বেন। দেখেন, মেন্ডেলিফের মোট মৌল হচ্ছে 63টা, আধুনিক পর্যায় সারণীর মোট মৌল হচ্ছে 109টা, সর্বাধুনিক পর্যায় সারণীর মোট মৌল হচ্ছে 118টা। এর গ্রুপ হচ্ছে 8টা, পর্যায় হচ্ছে 12টা। এর গ্রুপ হচ্ছে 9টা আধুনিক, আর ইয়ে হচ্ছে 7টা। সর্বাধুনিক যে পর্যায় সারণী, এটার গ্রুপ হচ্ছে 18টা, পর্যায় হচ্ছে 7টা। ঠিক আছে? পর্যায় 7টা। কথা মনে হয় বুঝতে পারছেন। এই জিনিসটা একটু ভালো মতো পড়বেন, বা এই জিনিসের ছকটা একটু ভালো মতো পড়বেন। মেন্ডেলিভ, আধুনিক এবং সর্বাধুনিক পর্যায় সারণী। এখন চলে আসি পর্যায় সংখ্যা নির্ণয়। এগুলা খুবই ইম্পর্টেন্ট এবং পর্যায় নির্ণয়। পর্যায় নির্ণয়, মনে রাখবেন যে পর্যায় নির্ণয় করার সময় যে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যাটাই হচ্ছে পর্যায়। সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যাটাই হচ্ছে আমার পর্যায়। ঠিক আছে? সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যাটাই আমার পর্যায়। সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যাটাই কি আমার পর্যায়। ভালো মতো বুঝবেন, সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যাটা আমার পর্যায়। এখন চলে আসো, সাপোজ মনে করো ক্লোরিন। ক্লোরিন হচ্ছে 70, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এখন দেখো এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা, তার মানে এটা সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3। তার মানে এর পর্যায় হচ্ছে, ক্লোরিনের পর্যায় হচ্ছে 3, পর্যায় হচ্ছে 3। ঠিক আছে? ক্লোরিনের পর্যায় কত? 3। ক্লোরিনের পর্যায় কত? 3।
কথা বুঝতে পারছো? ক্লোরিনের পর্যায়ে কত? 3। এখন আসি, যদি আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করতে চাই, ভালো করে বুঝবা, গ্রুপ সংখ্যা নির্ণয়। তাহলে গ্রুপ সংখ্যা নির্ণয় করার সময় এই জিনিসটা মনে রাখবা যে গ্রুপ হচ্ছে, একটা জিনিস বলি, এফ ব্লকের, ফার্স্টে লিখি এফ ব্লকের বা এফ ব্লকের সকল মৌল অলওয়েজ 3 নাম্বার গ্রুপের। কয় নাম্বার ভাইয়া? 3 নাম্বার গ্রুপের মৌল। অলওয়েজ কয় নাম্বার গ্রুপে থাকবে? 3 নাম্বার গ্রুপে থাকবে। এছাড়া দেখো, এস ব্লকের মৌল, এস ব্লকের জন্য সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, সর্ববহিস্থ শক্তি স্তরের কি ইলেকট্রন সংখ্যাই হচ্ছে গ্রুপ সংখ্যা। ফর এক্সাম্পল, সোডিয়াম it's 11, 1s2, 2s2, 2p6, 3s1। এখন দেখো, সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, দ্যাট মিন্স আমার এইটুকু, এইটা হচ্ছে আমার গ্রুপ সংখ্যা, তার মানে এটা হচ্ছে গ্রুপ 1। এটা কোন ব্লক মৌল? ঠান্ডা মাথায় বুঝো, এটা কোন ব্লক মৌল? আচ্ছা, সাবগ্রুপ পরে নির্ণয় করা শিখেছি। এই সোডিয়ামটা বুঝছো? সোডিয়ামের যে গ্রুপ 1, গ্রুপ 1 বুঝতে পারছো? তাড়াতাড়ি বলো। চলে আসি, পি ব্লক মৌল। পি ব্লক মৌল, পি ব্লক মৌল হচ্ছে যে, পি ব্লক মৌলের যখন আপনি বের করবেন, দেন আপনাকে এইরকম বের করতে হবে, 10 প্লাস NSX NPY ধরনের যদি থাকে, মানে আমি ইলেকট্রন বিন্যাসটা দেখাই আগে, NSX NPY, তাহলে এটার গ্রুপ হবে 10 প্লাস X প্লাস Y। এটার গ্রুপ হবে 10 প্লাস X প্লাস Y। এটা হচ্ছে গ্রুপ। ফর এক্সাম্পল, যদি আমরা এখানে ক্লোরিনের গ্রুপটা বের করতে যাই, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তাহলে এই জায়গাটাতে দেখেন যে আমার যখন দেখবেন যে 17 আসছে, খুবই ভালো কথা, তাহলে গ্রুপটা কি করতে হবে আমার? এটার গ্রুপ হবে 10 প্লাস X NSX, এই যে X প্লাস Y, তাহলে 10 প্লাস 2 প্লাস 5 ইজ ইকুয়াল হচ্ছে 7। তাহলে গ্রুপ আমার কি হইলো? 17। গ্রুপ আমার কি হইলো? 17। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার হয়েছে? গ্রুপ হচ্ছে 17। এরপরে চলে আসি ডি ব্লক মৌল। আচ্ছা, ডি ব্লক মৌল যখন দেখবেন যে ডি ব্লক মৌলের আপনার ইলেকট্রন বিন্যাস হবে n-1 dx
প্লাস NSY। তাহলে এই জায়গায় গ্রুপ সংখ্যাটা হবে x প্লাস y। এটা ভালো মতো বুঝবেন, এই জায়গার গ্রুপ সংখ্যাটা হবে হচ্ছে x প্লাস y। এখন চলে আসেন x প্লাস y, খুবই ভালো কথা। মনে করেন যে কপার হচ্ছে আমার 29, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d, 4s2 না দিয়ে এখানে 1 দেন, 4s1, 3d 10। তাহলে একটু বোঝার চেষ্টা করবেন যে আমি কি বলছি, n-1d, তাহলে n-1d হচ্ছে 3d x আর nsy তার মানে 4s1, তার মানে এই যে পোর্শনটা আছে এই পোর্শনের টোটাল ইলেকট্রনটাই হচ্ছে আমার এটা। ঠিক আছে, এখানে টোটাল যে গ্রুপটা আছে সেই গ্রুপটা হচ্ছে আমার এটা। ঠিক আছে, গ্রুপ 11। তাহলে বুঝতে পারছেন ডি ব্লক মৌলটা, ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস বুঝতে কিভাবে গ্রুপ সংখ্যা নির্ণয় করে বুঝতে পারছেন। এখন চলে আসেন ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস করতেন, খুবই ভালো কথা। এখন আসি সাবগ্রুপ নির্ণয়। সাবগ্রুপ নির্ণয়, সাবগ্রুপ দেখবেন আমি কয়েকটা সাবগ্রুপ লিখতেছি, ভালো করে বুঝবেন। এস আর পি গুলা অলওয়েজ এ সাবগ্রুপে থাকবে, ডি এবং এফ এটা অলওয়েজ বি সাবগ্রুপে থাকবে। এস আর পি এ সাবগ্রুপে থাকবে, ডি আর এফ বি সাবগ্রুপে থাকবে, খুবই ভালো মতো চলে আসেন। সাবগ্রুপ নির্ণয়টা হচ্ছে এস ব্লকের জন্য যদি আমরা আসি, সাপোজ মনে করেন সোডিয়াম নিলাম, তাহলে 1s2, 2s2, 2p6, 3s4। তাহলে এই জায়গাটাতে আমার 1 আছে, তার মানে আমার এটা হচ্ছে মেইনলি যেটা সেটা হচ্ছে আমার 1 নাম্বার গ্রুপ। তাহলে 1 নাম্বার গ্রুপ এটা আপনি জানেন। এখন এই এস এর জন্য কোন সাবগ্রুপে থাকবে, এস এর জন্য কোন সাবগ্রুপে থাকবে বলেন তো, এস এর জন্য কোন সাবগ্রুপে থাকবে বলেন। এস এর জন্য কোন সাবগ্রুপে থাকবে, এ সাবগ্রুপে। তাহলে এটা হবে হচ্ছে 1a, অথবা এটা এরকম রোমান 1a এরকমও লেখা থাকতে পারে। ঠিক আছে, 1a অথবা রোমান 1a। ফর এক্সাম্পল যদি আমি ক্লোরিন লিখি 17, তাহলে কি আসবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এখন আমার এইটা হচ্ছে গ্রুপ 17 এর মৌল, কারণ আপনি জানেন পি গ্রুপের সাথে পি ব্লকের সাথে 10 যোগ হয়, শেষের দুইটার সাথে 10 যোগ হয়। কারণ আপনি কি করবেন, এখানে 17 করার কোনো দরকার নাই, আপনি করবেন এখানে যা ছিল তাই বসাবেন। দ্যাট মিনস 17 মাইনাস 10 মানে যা ছিল তাই, তার মানে 7a, অথবা আপনাকে এরকম করে থাকতে পারে 5 to 7a, এ সাবগ্রুপের। কথা বুঝতে পারছেন, এটা হয় 7a লেখা থাকবে এরকম করে, আর না হয় থাকবে হচ্ছে আপনার 7 রোমান 7a। এইটা আপনি বুঝতে পারেন, বুঝতে পারছেন কিনা বলেন। কথা বুঝতে পারছেন এটা। এখন চলে আসি ডি ব্লকের জন্য। ডি ব্লক আপনি জানেন হচ্ছে বি সাবগ্রুপে থাকবে, খুবই ভালো কথা। গ্রুপ যখন 3, ভালো করে বুঝবেন, গ্রুপ যখন ডি সাবগ্রুপে 3 তখন এটা হবে 3b, 3b, 4 থাকলে 4b, 5 থাকলে 5b, 6 হইলে 6b। এগুলা কিন্তু রোমানেও থাকতে পারে।
এখন চলে আসেন 7 হইলে 7b, এই জায়গাটাতে একটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট করতে হচ্ছে 8 9 10, ভালো করে বুঝো 8 9 10 এই জায়গায় একটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট করতে। কি কি ডিফারেন্সিয়েট ক্রিয়েট করতে দেখেন, 8 9 এবং 10 এই তিনটাই হচ্ছে আমার 8b। 8 নাম্বার গ্রুপ, 9 নাম্বার গ্রুপ এবং 10 নাম্বার গ্রুপ, এটা হচ্ছে 8b। যখন 11 থাকবে তখন আবার 10 বিয়োগ করেন এইটার মতো, তাহলে আসবে 1b। যখন 12 আসবে তখন সেটাকে বলবো আমি 2b। 9 10 8 9 10 এটা কি 8b। আমার কথা বুঝতে পারছেন? সাবগ্রুপ নির্ণয় কি ক্লিয়ার? আপনার এই সময় নাও থাকতে পারে, এটা এই সময় অনেক কিছু কাহিনী হইতে পারে, ঠিক আছে? আল্লাহু আকবার। কথা কি বোঝা গেছে? আবিদুর রহমান আসছে, বাহ। দেখো কথা কি বোঝা গেছে? 8 8 9 এবং 10 এটা হচ্ছে কি বলো দেখি, 8b গ্রুপের মৌল। 8b, তিনটাই 8b, ঠিক আছে? তিনটাই 8b, এই তিনটাই আমার 8b গ্রুপের মৌল। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? ওকে না, তাহলে সাবগ্রুপ কখনোই ভুল করা যাবে না। আবারও বলি, সাবগ্রুপ কখনোই ভুল করা যাবে না। সাবগ্রুপ আপনাকে ভালো মতো পড়তে হবে এবং সাবগ্রুপ গুলা বুঝে বুঝে পড়তে হবে। চলে আসি কিছু ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাস আমি অলরেডি আপনাকে আহ্বান নীতি অনুপাতে শিখাইছি। ইলেকট্রন বিন্যাসে কিছু কিছু ট্রিক শিখাবো। এটা হচ্ছে ইয়ের সাহায্যে, আপনার ইলেকট্রন বিন্যাসটা করব আমি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের সাহায্যে। নিষ্ক্রিয় গ্যাসের সাহায্যে। তাহলে একটু বোঝার চেষ্টা করবেন। নিষ্ক্রিয় গ্যাসের সাহায্যে আমি ইলেকট্রন বিন্যাসটা করবো। আমি নিষ্ক্রিয় গ্যাসগুলো লিখি। হিলিয়াম, পর্যায়টা লিখবেন 2, হিলিয়াম নিয়ন পর্যায় হচ্ছে হিলিয়ামের পর্যায় 1, পর্যায়ে 2টা দেখছি, মাথা মুখা খারাপ হয়ে গেছে। নিয়নের পর্যায় হচ্ছে 2, আর্গন পর্যায় হচ্ছে 3, ক্রিপ্টন পর্যায় হচ্ছে 4, জেনন পর্যায় হচ্ছে 5, রেডন পর্যায় হচ্ছে 6। এখন চলে আসি, এই রেডন সাধারণত আমরা ধরি না, কারণ রেডন হচ্ছে, আচ্ছা রেডনটাও শিখাই, এইটুকু মনে রাখবেন। এগুলা হচ্ছে এদের পর্যায়, এগুলা হচ্ছে এদের কি বলত নাকি, এগুলা হচ্ছে এদের পর্যায়, ভালো করে বুঝবেন। এগুলা হচ্ছে এদের পর্যায়। এখন দেখো যে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এগুলা তুমি করছো, খুবই ভালো কথা। এখন এগুলার ইলেকট্রন বিন্যাস, মনে করেন সাপোজ আপনাকে আমি কপার দিলাম, কপার না দিয়ে জিঙ্ক দিলাম, জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা মনে রাখতে হবে, আর পর্যায়টা মনে, আর হচ্ছে পারমাণবিক সংখ্যাটা মনে রাখবেন। পারমাণবিক সংখ্যা, আচ্ছা পারমাণবিক সংখ্যাটা একটু পড়তে হবে, আমি একটু পরেই দেখাবো কি কি পড়তে হবে। আমি একটা শীট দিয়ে দিব, মানে এইটাই দিয়ে দিব, তো ওইটা পড়লেই হবে। আমি একটা ডাউনলোড করে দিয়ে দিব, পরে দিয়ে আসছেন ক্লাস করে মজা পাবেন না। চলে আসি, হিলিয়াম হচ্ছে 2, নিয়ন হচ্ছে 2 10, তারপরে হচ্ছে 18, এরপরে আসি হচ্ছে 36, এরপরে হচ্ছে 54 86, 54 এরপরে হচ্ছে আবার 86। এখন চলে আসেন, যদি জিঙ্ক হয়, ঠান্ডা মাথায় বুঝবেন, হ্যাঁ এগুলা এগুলা না বুঝলে কিন্তু পারবেন না, আবার বলতেছি এগুলা না বুঝলে পারবেন। জিঙ্ক হয়, জিঙ্ক হচ্ছে আমার 30, তাহলে জিঙ্ক যদি আমার 30 হয় তাহলে একটু বুঝবেন যে জিঙ্কের যে আমার পারমাণবিক সংখ্যাটা 30, তাহলে এটা কার মাঝে, এই দুইটার মাঝে না, 18-র পর 36, তার মানে আমাকে এখানে 18 দিয়ে করতে হবে, 18-র পর বাকিগুলাকে অ্যাড করতে হবে। কথা বুঝবেন, 18-র পর, তাহলে চিন্তা করবেন, তাহলে এই জায়গাটাতে দেখেন আমার 18 মানে আর্গন থাকলো। আচ্ছা আর্গন আমার 3 নাম্বার গ্রুপের মৌল, তার মানে 3d6 এ শেষ, সরি 3p6 এ শেষ, 3p6 এ শেষ, ভালো করে বুঝবেন। আর্গন আমার 3 নাম্বার গ্রুপের মৌল এবং সেটা হচ্ছে আমার 3p6 এ শেষ।
এরপরে স্টার্ট কি হবে বলেন? 3p6। তাহলে এর পরেরটা গ্রুপটা হচ্ছে, যেহেতু এটা 4 নাম্বার পর্যায়ে চলে যাচ্ছে, এই যে এটা 4 নাম্বার পর্যায়ে চলে গেল, তার মানে 4s কি হবে 2। 18 আর 2 এ 18 আর 2 এ কত? 18 আর 2 এ হচ্ছে 20, আর লাগে 10। 3d 10, দ্যাটস ইট, শেষ। কথা বুঝতে পারছেন? দেখেন খুবই সহজ, এই জিনিসগুলো আপনারা ভুল করেন। এইটা দেখেন, এইটা শেষ হবে হচ্ছে 4p6 এ গিয়ে, এইটা শেষ হবে হচ্ছে 5p6 এ গিয়ে, এইটা শেষ হবে হচ্ছে 6p6 এ গিয়ে, এটা শেষ হবে কোথায়? 6p6 এ গিয়ে। কথা বুঝতে পারছেন? দেখেন এগুলো শেষ হবে কোথায়? এইটা শেষ হবে হচ্ছে 2p6 এ গিয়ে। এইটুকু বুঝতে পারছেন? দেখেন এগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি বারবার বলছি এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন মনে করেন আপনাকে মার্কারি দিল, মার্কারি হচ্ছে আমার 80, মার্কারি কত আমার 80। এখন চলে আসেন, মার্কারি দিছে খুবই ভালো কথা, আপনার মার্কারি 80, তার মানে আপনার এইটা হচ্ছে 86, এইটা হচ্ছে আমার 86, আর এইটা হচ্ছে আমার 54, তার মানে আমাকে 54 দিয়ে করতে হবে। তার মানে আমাকে কি করতে হবে? জেনন দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে ভাইয়া? জেনন দিয়ে করতে হবে। তাহলে জেনন আমার শেষ হয়েছে কোথায়? 5p6। 5p6 এর পর আপনি চিন্তা করবেন p6, তাহলে 6s, ভালো করে বুঝবেন, এইটা যেহেতু আমার জেননের পরেরটা শুরু হয়েছে, ভালো করে বুঝেন, জেননের পরেরটা শেষ হয়েছে, তারপরে আবার 6s2 দিয়ে শুরু করতে হবে। তাহলে মানে চিন্তা করেন আমার কি হবে? 6s2, 6s2, তারপরে হবে 5d10, তারপরে হবে 4f14। ভাই এগুলা মনে রাখবো কিভাবে? মনে রাখবেন এরকম, আপনারা যদি এরকম ভাবে একটু মনে রাখেন যে 6s এরপরে কত হয়? 6s এর পর 5d, 5d এর পর আসবে হচ্ছে 4f, 4f, sdf, এটা মনে রাখবেন, ss, ps, ps, dps, dps, fdps, fdps, এটা হচ্ছে আমার রুলস। ss, ps, ps, dps, ঠিক আছে, একটা করে s আগে থাকবে, ফের dps একটা করে s আগে, এইখান থেকে 4f শুরু হয়, 4f, 3f কিন্তু হয় না। তার মানে বুঝবেন, ভালো করে বুঝবেন, যে যখনই দেখবেন যে 4 এর পরে চলে গেছে, 4 এর পরে মানে 36 থেকে স্টার্ট হইছে, 36 থেকে স্টার্ট হইছে, তখন আপনাকে 4f আসবেই, এটা বুঝবেন। 36 এর পরের গুলা সবগুলাতে f আসবে। এখন যদি আপনি বলেন 36 এর পরের ভাই একটা দেখান, এখন এফ ব্লক আমি একটু বুঝাই, এফ কোথায় আসবে সেটা একটু বুঝবেন, এফ কোথায় আসবে সেটা একটু বুঝেন। আমি একটু আগেই দেখাইছি এফ ব্লক মৌলগুলা কত কত পর্যায়ে থাকে, এফ ব্লক মৌলগুলা কত কত পর্যায়ে থাকে, 6 এবং 7, এন এর মান সবসময় 6 এবং 7 হবে। এফ এই জন্য এগুলো সব পড়তে হবে, এইটা পড়তে হবে আপনাকে। এফ ব্লক মৌলের এন এর মানটা হবে সবসময় 6 এবং 7 এর মাঝে, 6 এবং 7 এর মাঝে, এইটা হবে আপনার এন এর মানটা, ঠিক আছে, এন এর মানটা হবে আমার 6 এবং 7। এখন দেখেন এন এর মানটা যেহেতু 6 এবং 7 এ যাচ্ছে, খুবই ভালো কথা, তার মানে আপনার পর্যায়টা হচ্ছে এ ব্লক হচ্ছে 6 এবং 7 নাম্বার পর্যায়ে। আচ্ছা, 6 এবং 7 নাম্বার পর্যায়, ঠান্ডা মাথায় বুঝেন, তার মানে আপনাকে বুঝতে হবে পর্যায় 6 এবং 7, 6 এবং 7, তার মানে এই যে যখন রেডন মানে জেনন ক্রস করার পর সবগুলাতে এফ আসবে, জেননের পরে সবগুলাতে এফ আসবে, পরে সবগুলাতে এফ আসবে, ওই জন্য পর্যায়ে আসছে, সবগুলাতে এফ আসবে দেখেই আরেকটা পর্যায়ে আসছে। তাহলে জেননের পরে সবগুলাতে কি আসবে বলেন দেখি? এফ আসবে। ক্লিয়ার হয়েছে? ফর এক্সাম্পল আরো যদি আসি আমরা, এইটুকু ক্লিয়ার হয়েছে বলেন তো? এটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলেন, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, এটুকু ক্লিয়ার হয়েছে, তাড়াতাড়ি বলেন। এরপরে চলে আসি, জেননের পরে যদি সবগুলাতে এফ আসে,
ভালো করে বুঝবেন। জেননের পরে যদি সবগুলাতে এফ আসে, তাইলে আমি যদি আপনাকে গোল্ডেরটা বলি, আচ্ছা গোল্ডেরটা সেম হয়ে যায়, একই করাইছি। উলফাম টাংস্ট্যান, এটা হচ্ছে 74, এটা হচ্ছে 74। তাহলে দেখেন আমার কি আসবে, এটা দেখেন 74 মানে 86 এর আগে। কেমিস্ট্রিতে কোনো শর্টকাট নাই, যা পড়াচ্ছি পড়ো, এরপরে শর্টকাট দেখা যাবে। পি ব্লকের রিয়াকশন আমি বুঝাই দিব কেমনে রিয়াকশন করে, ওই জন্য আগে আগে দৌড়ায় কোনো লাভ নেই, ঠিক আছে? অফলাইনে যেখানে পড়ো বা যেখানেই পড়ো, আগে আগে দৌড়ায় দেখবা যে ওই শেষে কোলেমলে গোল হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো আমি হচ্ছে চেষ্টা করব তোমাকে শর্টকাটে বোঝানোর, হ্যাঁ তুমি ক্লাসগুলো করবা, তাতেই বুঝবা। আচ্ছা চলে আসি 74 উলফাম, তার মানে এখানে আমার কি আসবে, জেনন আসবে। জেনন আমার শেষ, জেননের পরের গুলাতে আমার এফ আসবে। দেখেন আমার জেনন কি, জেনন শেষ, তাহলে জেনন শেষ স্টার্ট হবে কি দিয়ে, পরের মৌলটা দিয়ে, মানে 6s দিয়ে স্টার্ট হবে। জেনন 5p তে শেষ, তার মানে 6s2, 6s এর পর আসে হচ্ছে 5d, ভালো করে বুঝবেন। 5d10, 5d10 ভালো করে বুঝবেন। এখন আসবে 4f, তার মানে কত, 54 যোগ 10 যোগ হচ্ছে 2, তাহলে কত আসে, 56 10 হচ্ছে 66, আর হচ্ছে 74, 74, 74 এ এখানে কত আসবে, 8 না, 74 4 8 আসবে, তাহলে 4f8। আচ্ছা একটু চিন্তা করো, এটা ভুল হইছে, এটাও ভুল হইছে, এটাও ভুল হইছে, আমি তো একটু ভুল করাইছি, এটা এখানে ভুল হইছে। আচ্ছা এখানে কি ডি আগে আসবে না তো, এখানে আসবে 4f14 আসবে, 4f14 আসবে আগে, 6s2, তার মানে এটা 6, 6 আর 3 7, ঠিক আছে, আর 5 আর 2 7, হ্যাঁ ঠিক আছে এটা আসবে। এটা এটা ভুল হয়েছে, 6s4f, এরপরে আসবে হচ্ছে 5d, ঠিক আছে, 6s4f 5d, তখন 5d10 আসবে। ওইটা মিল ছিল তো, ওই জন্য বসাই দিছিলাম, প্রত্যেকটাই ভরে গেছিল একদম। কথা বুঝতে পারছেন? এটা এটা একটু দেখবেন, হ্যাঁ। এরপরেটা এখানে আসি, তারপরে আসবে হচ্ছে 4f14, 14 আর ইয়ে হচ্ছে কত হচ্ছে 54 প্লাস 16, এটা হচ্ছে আমার 0 7, আর থাকতেছে 4, তাহলে 5d4, দ্যাটস ইট, শেষ। 5d4 এইটা হবে আমার উলফার্মের। এখন যদি আরো আসে, যেগুলা পি ব্লক মৌল, সাপোজ মনে করেন পোলোনিয়াম, পোলোনিয়াম আসলো, পোলোনিয়াম কত 84, তাহলে 84 আসছে, খুবই ভালো কথা, ভালো করে বুঝবেন, 84 আসছে, তার মানে আমার জেনন, জেননের পর আসবে 6s2, 4f14, দেখেন এগুলা একটু মনে রাখতে হবে, 4f14, 5d, 4f14 হয়েছে, হ্যাঁ, তাহলে 5d কত আসে দেখেন দেখি এখানে, 54, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 70, 70 আর 10 হচ্ছে কত হয় 74, দেখেন 54 প্লাস 2 প্লাস 14 প্লাস 10 প্লাস 10, তাহলে টোটাল আসে কত, 10 শূন্য হাতে 1, 5 আর 2 7 আর 1 8, 8 আসছে, তাহলে 80, তাহলে পি কত আসে 6p আসবে, 6s আসছে না, এরপর আসলে 6p, এটা আসবে, বুঝতে পারছেন, 6p4। দেখেন আমি কি বুঝাইতে পারছি, দেখেন এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে যখনই
নিষ্ক্রিয় গ্যাস দিয়ে দিবে, তখন আপনাকে নিষ্ক্রিয় গ্যাস দিয়ে ইলেকট্রন বিন্যাস অনেক সময় দিয়ে দিতে পারে, কারণ আপনি 84 পর্যন্ত 1:2:2:2:2 এগুলা নাও, মানে বেশিরভাগ সময় এরা করে না বা করতে চায় না। দ্যাটস ওয়াই। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আমি কি বুঝাইতে পারছি? এখন চলে আসি, যদি আমি সিলভার করি, সাপোজ সিলভার করলাম, তাহলে সিলভার করলে আমার কত আসে? 47। তাহলে 47 সিলভার, ভালো করে বুঝেন। তাহলে 47 আমার সিলভার, 47 এই দুইটার মাঝখানে, তার মানে এই যে 36 দিয়ে স্টার্ট করতে হবে। 36 কয় নাম্বারে? 4 নাম্বারে, তার মানে 5s দিয়ে স্টার্ট হবে। তার মানে কি ক্রিপ্টন 36, তার মানে আমার 5s 2, ভালো করে বুঝেন, 5s 2, ঠিক আছে, 5s 2। আরেকটা হচ্ছে 4d9। কিন্তু এই যে সিলভারটা, এই সিলভারটাও হচ্ছে আপনার ব্যতিক্রম। তার মানে সিলভারটা যেহেতু ব্যতিক্রম, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে, তার মানে আমার রিয়েলটা হবে এরকম, ক্রিপ্টন 5s1 4d10। ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? আমি অনেকগুলা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস লিখে দিছিলাম, শুধু 3টা পড়াই নাই, 3টা লিখে দেই নাই, ঠিক আছে? তাহলে এই টাইপের ইলেকট্রন বিন্যাসগুলো আপনাকে পড়তে হবে। চলে আসেন গ্রুপের বিভিন্ন নাম। গ্রুপের নাম, গ্রুপের নাম যদি আপনি না পারেন, গ্রুপের নাম যদি না থাকে, তাহলে সেটার প্রথম মৌলটা ভালো করে বুঝবেন। স্পেসিফিক যদি নাম না থাকে, নাম না থাকলে স্পেসিফিক গ্রুপের প্রথম মৌলের নাম অনুসারে ওই গ্রুপের নাম করা হয়। তাহলে গ্রুপের নাম নাই, ঠিক আছে? এখন চলে আসেন গ্রুপের যেটা নাম আছে, যেমন মনে করেন যে প্রথমেই চলে আসি যে পর্যায় বা এগুলাকে কি বলা হয়, এস এবং পি, ভালো করে বুঝবেন, এদেরকে বলা হয় আদর্শ মৌল। এস এবং পি ব্লকের আদর্শ বা প্রতিরূপী মৌল, স্পেশালি পি ব্লক, কিন্তু এটা কিন্তু স্পেশালি পি ব্লকের জন্য, এস এর জন্য না হইলেও। ডি ব্লককে বলা হয় উৎকৃষ্ট ধাতু। সব থেকে বেশি ধাতু আছে হচ্ছে ডি ব্লক, উৎকৃষ্ট ধাতু, ঠিক আছে? এই জিনিসটা ভালো মতো মনে রাখবেন। এরপরে চলে আসি যে গ্রুপের নামকরণ যেরকম আছে, সেটা হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 1 এরা হচ্ছে ক্ষার ধাতু, এদেরকে বলা হয় সবগুলোকে ক্ষার ধাতু, অবশ্যই হাইড্রোজেন বাদে। গ্রুপ 2 এটাকে বলবো আমরা মৃৎ ক্ষার ধাতু। গ্রুপ 3 এইটাকে বলবো আমরা স্ক্যান্ডিনিয়াম গ্রুপ, কারণ গ্রুপ 3 এর স্পেসিফিক কোনো নাম নাই, স্ক্যান্ডিয়াম গ্রুপ। এইভাবে আমরা কিন্তু গ্রুপ 4, গ্রুপ 5, গ্রুপ 6 এগুলোর নামকরণ করতে পারবো। আমি আবারও বলছি, আমি স্পেসিফিক কিছু নাম শুধুমাত্র লিখে দিব। গ্রুপ 15 নিক্টোজেন্স, এর মানে হচ্ছে শ্বাসরোধকারী। এরপরে চলে আসে গ্রুপ 16, এটার নাম হচ্ছে চ্যালকোজেন বা আকরিক উৎপন্নকারী। গ্রুপ 17 এটা হচ্ছে হ্যালোজেন।
বাকি যে গ্রুপগুলোর নাম আছে, আর গ্রুপ হচ্ছে 18, এটার নাম হচ্ছে নোবেল গ্যাস অথবা নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, গ্রুপ 18 এর নাম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এই জিনিসগুলোর নামগুলো ভালো মতো করবেন। তাহলে এইরকম করে গ্রুপ 3, 4, 5, 6 এরকম করে আপনি যে কোনো নামটাই করতে পারবেন। ঠিক আছে, গ্রুপ 3, 4, 5, 6 এই শেষ পর্যন্ত আপনি এই যে গ্রুপের প্রথমের মৌলের নাম অনুসারে এই নামগুলা করতে পারবেন। গ্রুপের যদি নাম না থাকে, আবারও বলি, প্রথম মৌলের নাম অনুসারে নামকরণ করা হয়। এরপরে চলে আসি লাস্ট টপিক আমাদের। এরপরে চলে আসি পর্যায় ধারণা, পর্যায় নিয়ে আলোচনা। হ্যাঁ, পর্যায় নিয়ে আলোচনা। চলে আসেন প্রথম পর্যায়। এটা হচ্ছে অতি রস্য পর্যায়, মানে অনেক ছোট। দ্বিতীয় আর তৃতীয় পর্যায় এরা হচ্ছে রস্য পর্যায়। চতুর্থ আর পঞ্চম এটা হচ্ছে দীর্ঘ পর্যায়। এইটার রস্য পর্যায়ে এটার 8টা করে মৌল থাকে। এই পর্যায়ের হচ্ছে 2টা মৌল থাকে দীর্ঘ পর্যায়ে। এই 2টাতেই 18টা করে মৌল থাকে। এরপরে চলে আসি ষষ্ঠ এবং সপ্তম পর্যায়। এটা হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়, এটা হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। এই দুইটাই অতি দীর্ঘ পর্যায়, মৌল হচ্ছে 32টা করে। বাট এই যে সপ্তম পর্যায়টা আছে, এই সপ্তম পর্যায়টাকে বলা হয় অসম্পূর্ণ পর্যায়। তাহলে একমাত্র অসম্পূর্ণ পর্যায় কোনটা? দ্যাটস দ্য এন্ড অফ আওয়ার টপিক। দেখেন, আমি দাগায় দিই, আপনারা পড়বেন ভালো মতো। হ্যাঁ, দেখেন 30 পর্যন্ত সবগুলার পড়বেন, 30 পর্যন্ত সবগুলার পড়বেন এই পর্যন্ত। এরপরে কি কি পড়বেন? গ্যালিয়াম, আর্সেনিক, ব্রোমিন, অ্যাস্টেটিন, আয়োডিন, টেলুরিয়াম, স্ট্যানাম, ইন্ডিয়াম পড়ার দরকার নাই, মার্কারি, মার্কারি, প্যালাডিয়াম, তারপরে হচ্ছে রুথেনিয়াম। এই রুথেনিয়াম শুধু পারমাণবিক সংখ্যা পড়বেন, যেগুলা পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, পারমাণবিক সংখ্যাটা পড়বেন শুধু। এরপরে হচ্ছে মলিবডেনামের পারমাণবিক সংখ্যা পড়বেন, মলিবডেনামের পারমাণবিক সংখ্যা পড়বেন। অসমিয়াম পড়বেন, প্লাটিনাম পড়বেন, গোল্ড পড়বেন, মার্কারি পড়বেন, লেড পড়বেন, বিসমাথ পড়বেন, পোলোনিয়াম পড়বেন। দেখেন এগুলার কিন্তু পারমাণবিক সংখ্যা না, সংখ্যাগুলো অবশ্যই মনে রাখবেন। হ্যাঁ, আর এগুলা গ্রুপ 1 এবং গ্রুপ 2 অল, এই দুইটা হচ্ছে অলটা পড়বেন, অল। ঠিক আছে, গ্রুপ 1, গ্রুপ 2 এখানকার পড়বেন ল্যান্থানাম, লুটেসিয়াম, লরেন্সিয়াম, অ্যাক্টিনিয়াম, প্রোমিথিয়াম। ঠিক আছে, সিএফ, ক্যালিফোর্নিয়াম, এটা অনেক ক্যালিফোর্নিয়াম দামি ধাতু অনেক, ক্যালিফোর্নিয়াম এটা পড়বেন। হ্যাঁ, আচ্ছা এই কয়েকটাই পড়েন। হ্যাঁ, ইউরেনিয়াম তো জানেন আপনারা, ইউরেনিয়াম তো জানেনই, তাই না? এই কয়েকটাই পড়েন, কষ্ট করে দাগায়